নমস্কার, ঘড়িতে ঠিক ৮টা মানেই দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো আবারও রেল দুর্ভোগে যাত্রীরা। টিকিয়াপাড়ায় যাত্রীদের অবরোধ, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, টিকিয়াপাড়ায় সেখানে যাত্রীদের অবরোধ। আবারও রেল দুর্ভোগে যাত্রীরা। খড়গপুর লাইনে বন্ধ ট্রেন চলাচল। আমতা লাইনে ওভারের তার ছিঁড়ে ভোগান্তি, চরম ভোগান্তি যাত্রীদের। আমরা জানি যে গতকাল সেখানে সুভাষগ্রামে ট্রেনের ধোঁয়ায় বিপত্তি, শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত হয় পরিষেবা। টিকিয়াপাড়ায় যাত্রীদের অবরোধ, খড়গপুর লাইনে বন্ধ ট্রেন চলাচল। আবারও রেল দুর্ভোগে যাত্রীরা। আমতা লাইনে ওভারহেডের তার ছিঁড়ে গিয়ে চরম ভোগান্তি যাত্রীদের। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আমতা লাইনে সেখানে যাত্রীদেরকে ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে আসতে হয়। আর এরপর টিকিয়াপাড়াতে শুরু হয় যাত্রীদের অবরোধ। ফের রেল দুর্ভোগে যাত্রীরা। টিকিয়াপাড়ায় যাত্রীদের অবরোধ। হাওড়া দক্ষিণ শাখায় অনিয়মিত ট্রেন চলাচলের প্রতিবাদ। ওভারের তার ছিঁড়ে আমতা লাইনেও ভোগান্তি। গতকালও আমরা জানি শিয়ালদা দক্ষিণ শাখায় সেখানে সুভাষগ্রামে ট্রেনের নিচে ধোঁয়ায় ব্যাহত হয় পরিষেবা। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি রৌনকের থেকে একটু জানার চেষ্টা করবো। রৌনক, এই মুহূর্তে ঠিক কি ছবি? টিকিয়াপাড়াতে এখনো কি যাত্রীদের অবরোধ চলছে? ঘড়িতে ঠিক ৮টা বাজে। দেখো, এখানেই দাঁড়িয়ে রয়েছে, কোনো রকম ট্রেনের চাকা ঘোরাচ্ছে না এবং তারাই রয়েছে দীর্ঘদিনের এই সমস্যা। এবং দক্ষিণ পূর্ব যে রেল, হাওড়া দক্ষিণ পূর্ব শাখা অর্থাৎ খড়গপুর লাইনের কিন্তু ট্রেনে দীর্ঘদিনের এই সমস্যা, তাদের সবাই থেকেই সমস্যা হচ্ছে। কতক্ষণ ধরে দাঁড়াতে হয়? প্রত্যেক দিন 4 ঘন্টা ধরে দাঁড়াতে হয়, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা করে দাঁড়িয়ে থাকবো। ঘন্টার ওপর দাঁড়িয়ে আছি, কিন্তু এইভাবে চাকরি বাকরি লোক করবে যে কি করে? ধরুন আমরা তো গাড়ি করে যাতায়াত করব, কিন্তু গাড়ি যদি এইরকম করে রোজের, আমরা কি কই বের দেবো? কতক্ষণ ধরে দাঁড়াতে হয় ট্রেনের জন্য? সেটা বলতে পারবো না, আমরা তো এসে দাঁড়িয়েই থাকছি, কোনো গাড়ির পাত্তা নেই। এমনি গাড়ি থাকলে এই যে আজকে যেমন বাতিল করে দিয়েছে, 6টা 20-তে এসে দেখি যেতে সমস্যা নেই। ডেলি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা এই 2 বছর ধরে এই সিচুয়েশন চলছে। আগে 2023-এর মার্চের পর থেকে যে সমস্যা শুরু হয়েছে, আজও পর্যন্ত কোনো সুরাহা নেই। আমরা টুইটারে দাঁড়িয়ে থাকতে, টুইটারে ফেসবুকে সব রকম সমস্ত অভিযোগ দিয়েছি। একদম যাচ্ছে তাই করে চালাচ্ছি। এটা বলছি কি শুধুমাত্র দক্ষিণ পূর্ব রেল? হ্যাঁ, শুধুমাত্র এদিকেই সমস্যা। হলদিয়া 12টা থেকে বসেছি, 12টা থেকে এখনো ট্রেন পাচ্ছি না, একেবারে রৌনক, বোঝা যাচ্ছে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়ছেন। এই মুহূর্তে আমাদের আরো এক প্রতিনিধি রয়েছে, দেবাশিস, টিকিয়াপাড়ায়। সরাসরি দেবাশিসের কাছে একবার যাব। দেবাশিস, তোমার থেকে একবার জানার চেষ্টা করবো। রৌনক, যেমন আমাদের এক প্রতিনিধি তুলে ধরেছিল, দুর্ভোগে যাত্রীরা চরম ক্ষোভে রয়েছে, ক্ষোভে ফেটে পড়ছেন যাত্রীরা। দেবাশিস, তোমার থেকে একবার জানার চেষ্টা করবো যে রেলের তরফ থেকে বা রেলের কোনো আধিকারিক বা কর্তৃপক্ষ কি এখনো পর্যন্ত পৌঁছেছেন টিকিয়াপাড়ায়? না, একেবারেই নয়। এখনো পর্যন্ত রেলের কোনো আধিকারিক সেখানে পৌঁছায়নি। গুটি কয়েক আরপিএফ সেখানে এসে তাদের সঙ্গে বারবার এখান থেকে উঠে যাওয়ার জন্য কিন্তু বলছিল, কিন্তু তাদের একদমই দাবি যে যতক্ষণ না রেলের কোনো আধিকারিক এসে প্রতিশ্রুতি দেবে ততক্ষণ তারা উঠবে না। তার কারণ এটা 1 দিন 2 দিনের ভোগান্তি নয়, প্রতিদিন একই রকম সমস্যা চলছে। এমনকি তারা বাড়ি ফিরতে, যাদেরকে বাড়ি ফিরতে 6টা বাজে, সেখানে 11টা 12টা বেজে যাচ্ছে। কতটা সমস্যায় পড়তে হয় আপনাদের প্রত্যেকদিন? এটা আজকে নয়, প্রতিদিন হচ্ছেন। 4:35-এর লোকালটা বেরিয়ে যাওয়ার পরে আমরা এখানে চুপচাপ বসে থাকি। সে আদ্রা বেরিয়ে যাচ্ছে, সব গাড়ি বেরিয়ে যাবে, আমাদের মানে এক্সপ্রেসগুলোকে বার করে দিচ্ছে, মাল গাড়ি। আপনারা অবরোধ তুলতে বারবার আরপিএফ বলছে, আপনারা কি হলো অবরোধ তুলবেন? আপনারা কি চাইছেন? দেখুন, আমরা কোনো অবরোধ চাইছি না। আমরা চাইছি যে ট্রেনটা টাইমে চলবে, সরকারের কাছে হাত জোর করে অনুরোধ। আর আমাদের বাড়ি ফিরতে কত কষ্ট হয়, রাত্রিরে গ্যারেজ বন্ধ হয়ে যায়, পায়ে হেঁটে বাড়ি যাই, কুত্তা তাড়া করে, বাড়িতে লেটে যাই বলে বউ সন্দ করে। একেবারে তুমি বুঝতে পারছো কোন জায়গাটায়, মানে একেবারে তোমাকে লোকজন দেখাচ্ছি। দেখো
যেখানে হাজার হাজার মানুষ মহিলারা তারা সেখানে কিন্তু এখনো বসে আছে রেল লাইনের ওপর। আমি সেই ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে যে রেল লাইনের ওপর মানুষজন তারা বসে রয়েছেন। তাদের একটাই দাবি, কোনো রকম ভাবে তারা এই অবরোধ তুলবে না। মহিলারা যাদেরকে এই সমস্যা, রোজ কি এই সমস্যা হতো? এই সমস্যা রোজ হয়। আমরা খেতে খেতে পারি না, আমরা রোজ আসি, আমাদের বাড়িতে অশান্তি হয়, কারখানায় অশান্তি হয়, কারখানা থেকে বার করে দেয় আমাদের। এই জন্য আমাদের 30 দিনই এইরকম চলে। এই সমস্যা বারবার করে যেখানে প্রকট হয়ে উঠছে, কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম রেলের তরফ থেকে কোনো রকম সাহায্য করা হয় না বলে অভিযোগ রয়েছে। তার কারণ একদিন দুদিন নয়, মাসের পর মাস একই অবস্থা। বিকেল 4:30 এই যে ট্রেন যখন লাস্ট লোকাল যায়, তারপর থেকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মানুষজনকে বসে থাকতে হয় এই টিকিয়াপাড়া স্টেশনে, যেখান থেকে ট্রেন পাওয়া দুষ্কর বিষয়। আজকে কার্যত বাদ একেবারে দেবাশিস তোমার কাছে আসবো, তার আগে আরো একবার আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখি, আবারও রেল দুর্ভোগে যাত্রীরা টিকিয়াপাড়ায় সেখানে শয়ে শয়ে মানুষ রেল লাইনে বসে রয়েছেন, অবরোধ করছেন, প্রতিবাদ করছেন। কারণ তাদের বক্তব্য যে ভুগতে হয় বেনিয়ম ট্রেনের যাত্রী দুর্ভোগের জেরেই কিন্তু রীতিমতো অবরোধে বসেছেন যাত্রীরা। যে ছবি আপনারা দেখছেন, শয়ে শয়ে মানুষ রেল ট্র্যাকে বসে রয়েছেন এবং সেই ছবি টিকিয়াপাড়া থেকে সামনে উঠে আসছে। খড়গপুর লাইনে বন্ধ ট্রেন চলাচল। দেখুন হাওড়া স্টেশনের ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে হাওড়া স্টেশনের ছবি, অন্যদিকে টিকিয়াপাড়া যেখানে অবরোধ চলছে, যাত্রীদের প্রতিবাদ চলছে, যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন, ক্ষোভে ফেটে পড়ছেন। অন্যদিকে হাওড়া স্টেশন, সেখানেও কিন্তু যাত্রীরাও কিন্তু সেখানে দেখুন যাত্রীরা অপেক্ষা করছেন, কারণ দক্ষিণ শাখায় রেল চলাচল এখন ব্যাহত। আমতা লাইনে ওভারলোড তার ছেড়ে ভোগান্তির খবর আমরা আপনাদেরকে ঠিক সন্ধ্যাবেলা দেখিয়েছিলাম এবং তারপরে আমরা দেখেছিলাম যাত্রীরা কিভাবে ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে আসছিলেন। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, হাওড়া স্টেশনে ঠিক কি ছবি? কারণ অনেক যাত্রীরা অফিস ফেরত টাইম, সেই টাইমে অপেক্ষা করতে হচ্ছে। রেলের তরফ থেকে কোনো ব্যবস্থা, কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে? দক্ষিণ পূর্ব হাওড়া রেলের যে শাখা, সেখানে লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছিল, প্রচুর যাত্রীদের ভিড় এখানে। এখনো পর্যন্ত কিন্তু ট্রেন ছাড়া হয়নি এবং তারা দাবি করছেন এই সমস্যা দীর্ঘদিন আছে। আমরা মেদিনীপুর লোকাল আছে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কোনো টাইম নাই, এখন বন্ধে দাঁড়িয়ে সমস্যা একেবারে রৌনক, বোঝাই যাচ্ছে হাওড়া স্টেশন সেখানে যেমন যাত্রীরা চরম ভোগান্তিতে, কারণ রেল অবরোধ। দক্ষিণ শাখায় যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, টিকিয়াপাড়ায় যাত্রীদের অবরোধ, খড়গপুর লাইনে বন্ধ ট্রেন চলাচল, আমতা লাইনেও ওভারহেড তার ছিঁড়ে ভোগান্তির খবর আমরা আপনাদেরকে সন্ধ্যাবেলা দেখিয়েছিলাম। এবং গতকাল ডায়মন্ড হারবার লাইনেও বিপত্তি হয়। এরপরেই কিন্তু যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েছেন, যাত্রীরা অবরোধ দেখাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। রেল লাইনের উপর শয়ে শয়ে মানুষ বসে রয়েছেন, যাত্রীরা বসে রয়েছেন। আবারও রেল দুর্ভোগে যাত্রীরা। আমাদের প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে রয়েছেন একেবারে টিকিয়াপাড়া থেকে। দেবাশিস, তুমি যে ছবি আমাদের সামনে তুলে ধরছো, শয়ে শয়ে মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন, রেল অবরোধ রয়েছেন। মূলত কি কি দাবি ওনাদের? কতক্ষণ ধরে চলবে এই অবরোধ, কি জানা যাচ্ছে? টিকিয়াপাড়ার ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে শয়ে শয়ে মানুষ প্রতিবাদ দেখাচ্ছেন, বিক্ষোভ করছেন রেল দুর্ভোগে যাত্রীরা। সেই দুর্ভোগের ছবি সামনে আসছে। স্লোগান দিচ্ছে আরপিএফ এর বিশাল বাহিনী এই মুহূর্তে টিকিয়াপাড়া স্টেশন, যেখানে আরপিএফ এর বিশাল বাহিনী তারা সেখানে এসেছেন। বারবার রেল যারা অবরোধ করছেন তাদেরকে বুঝিয়ে রেল অবরোধ তোলার চেষ্টা করলো তারা, কিন্তু অর্থাৎ যাত্রীরা, বিক্ষোভকারী যাত্রীরা তারা অনড়। তার কারণ তাদের একটাই দাবি, রেলকে লিখিত দিতে হবে যে আগামীকাল থেকে যেন সঠিক সময় ট্রেন চলে। একদিন দুদিনের সমস্যা নয়, প্রত্যেকটা দিন এই মানুষজন যারা কেটে খাওয়া মানুষ, গ্রামের বিভিন্ন
খড়গপুর থেকে শুরু করে মেদিনীপুর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই শহরে আছে, তাদেরকে বাড়ি ফিরতে রীতিমতো সমস্যায় পড়তে হয়। মূলত এইসব যারা প্যাসেঞ্জার রয়েছে, বেশিরভাগ প্যাসেঞ্জার তারা যেসব এলাকায় থাকে সেখানকার স্টেশনে তারা সাইকেল রেখে তারপর তারা কাজে আসে, এবং তারা যখন এই ট্রেন লেটে তারা যখন বাড়ি ফিরছে তখন সেই গ্যারেজ বন্ধ হয়ে যায়, ফলে আবার সেখান থেকে নেবে 1 ঘন্টা 1.5 ঘন্টা কাউকে হেঁটে যেতে হয়। ফলে এই যে রেলের এই যে পরিষেবা দক্ষিণ পূর্ব শাখার, তা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে বিস্তর অভিযোগ রয়েছে। আজ একেবারে এবং তার জেরে ক্ষোভে ফেটে পড়ছেন যাত্রীরা এবং আজ প্রতিবাদে নেমেছেন টিকিয়াপাড়ায় যাত্রীদের অবরোধ চলছে। দূরপাল্লার ট্রেন আর এবার আপনাদেরকে বেলঘড়িয়া আদর্শপল্লী ক্লাবের একটি ভাইরাল ভিডিও দেখাবো, যেখানে দেখবেন 2 পড়ুয়াকে রাতভর ক্লাবের মধ্যে আটকে রেখে মারধর করা হয়। ভাইরাল সেই ভিডিও, 2 ছাত্রকে ক্লাবে আজকে বেধড়ক মারধর করা হয়, রাতভর মারধর করা হয় বেলঘড়িয়ার আদর্শপল্লী ক্লাবে। তোকে কি আটকে রাখা হয়েছে? কে রানা আর ওরা? তোকে কি আটকে রাখা হচ্ছে? তোকে কি আটকে রাখা হয়েছে? তো আর কালো আমাকে রাকেশ ভূমি তোকে কি আটকে রাখা হয়েছে? জিতু আমাকে ক্লাবে তুলে নিয়ে যায়, আমাকে অফিস থেকে মারা হয়। তারা রাতে এসে রেখেছিল ক্লাবের মধ্যে এবং যোগ্য আমাকে মানে মদ্যপান করতে বলা। দিদিকে কি হয়েছে টাপ্পা বলে ছেলে আমার উপরে চড়া হয় আচমকা, ঠিক আছে? চড়া হয়ে তো আমাকে রীতিমতো দস্তাবেজি করে আমার সাথে, ওরা আমার জামা ছিঁড়ে দিয়েছে, আমাকে মেরেছে গেলে। ওরা কি দুষ্কৃতী? অবভিয়াসলি দুষ্কৃতী। আমাকে মত অবস্থায় আমাকে হুমকি দেয়, তোকে আমি বুঝে নেবো, তোকে আমি তোর বাড়িতে থাকতে দেবো না, এবং আমাকে আমার বাড়িতে আসারও হুমকি দেওয়া হয়। বাড়িতে এসে আমার পাড়াতে এসে আমাকে এসে হুমকি দেওয়া হয়। এর আগেও আমাদের কিছু বন্ধু বান্ধবকে পাড়াতে ঢুকে হুমকি দেওয়া হয়, বাড়িতে ঢুকে বলা হয় যে এর সাথে এরকম করা যাবে না, কিছু করা যাবে না, এরকম হুমকি। আতঙ্কিত আমরা সবাই আতঙ্কিত, আমরা এবং চাইছি যথাযথ ওই ব্যবস্থা নিই। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের কাছে একবার যাওয়ার চেষ্টা করবো। সুবীর, আমরা শুনলাম আক্রান্তরা তারা বলছেন কিভাবে তাদের হুমকি দেওয়া হয়েছে, কিভাবে বেধড়ক মারধর করা হয়েছে। অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের 2 নেতার বিরুদ্ধে। পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা বা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, এই গোটা ঘটনার অভিযোগ কিন্তু গতকাল রাত্রিবেলায় বেলঘড়িয়া থানায় যারা আক্রান্ত যারা ছাত্র পড়ুয়া তারা কিন্তু লিখিত আকারে অভিযোগ দায়ের করেছে বেলঘড়িয়া থানাতে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে যারা যে সমস্ত পড়ুয়া আক্রান্ত হয়েছে তারা কিন্তু যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছেন, তারা এখনো পর্যন্ত গৃহবন্দী অবস্থায় রয়েছেন, তারা কোনো রকম কোনো সংবাদ মাধ্যমের সামনে আসতে এই মুহূর্তে ভয় পাচ্ছেন। কারণ এই যে ঘটনা, অর্থাৎ যাদের নামে অভিযোগ, অর্থাৎ এই এলাকার তৃণমূল ছাত্র পরিষদের যে 2 নেতার নামে অভিযোগ এবং তার অনুগামীদের দিকে অভিযোগ, পরিষ্কারভাবে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এবং তারা যেহেতু কলেজ ছাত্র, সেই জায়গা থেকে কিন্তু তারা এই সিচুয়েশনে পড়বে তারা কিন্তু কোনো ভাবতে পারেনি। এই যে ক্লাবের মধ্যে ঢুকিয়ে মারধরের ঘটনা, সারা রাত ধরে মারধর করা হলো, তাকে মদ খাওয়ানোর জন্য তাকে চাপ দেওয়া হলো, এক কথা র্যাগিং করা হলো, সেটা কোনোভাবেই কিন্তু কাটিয়ে উঠতে পারছে না এই যারা পড়ুয়া ছাত্র রয়েছে তারা। এবং এই গোটা ঘটনার তদন্ত কিন্তু অভিযোগের ভিত্তিতে শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। বেশ, এই দুজন করেছে, দেবজিৎ যার কথা বলছেন, সে তো একসময় এবিভিপি করতো। 2015 সালে ভৈরব গাঙ্গুলি কলেজে এবিভিপির নমিনেশনও দিয়েছিল। আচ্ছা, এখানে তৃণমূল জড়িত নাকি আমি জানি না। পাড়ার লোকও অতিষ্ঠ এদের কার্যকলাপে, এদের ভয়ে পাড়ার লোক নাকি কথাও বলতে পারে না। আর এবার আমরা নজর রাখবো সাইবার প্রতারণার বিভিন্ন খবর সামনে উঠে আসে। তবে এই ঘটনা দেশে সাইবার প্রতারণার প্রথম এই ধরনের মামলা। মানুষ হ্যাক করে প্রতারণা চলছিল। প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চঞ্চলের কাছে একবার যাব। চঞ্চল, হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে, মেশিন উদ্ধার হয়েছে, আমরা দেখলাম লক্ষ লক্ষ টাকার প্রতারণা চলেছে, কিন্তু কিভাবে এই প্রতারণা চক্র কাজ করতো? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে চোপড়া নারায়ণপুর এলাকার 2 বাসিন্দা মুজফ্ফর এবং
সাইফুল, এরা দুজনই মিলে সেই প্রতারণার ফাঁদ ফেঁসেছিল এবং তোমাকে জানিয়ে রাখি যে এরা যে কাজ করতো সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির জমির যে দলিল, সেই দলিল কিন্তু যখনই দলিলে কোনো কাজ বা কোনো রকমের ডকুমেন্টের কাজ করতে গেলে মানে ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ হাতের যে আঙুলের যে ছাপ, সেই ছাপ কিন্তু দিতে হতো এবং সেই ডকুমেন্ট ডাউনলোড করতো, তো গুগলে গিয়ে সেই ডকুমেন্ট ডাউনলোড করতো এই প্রতারকরা এবং ডাউনলোড করার পরে সেই ডকুমেন্টের যে ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ফটো যে শ্যুট রয়েছে, যে ফটো সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারের মাধ্যমে এটাকে স্ক্যান করতো। স্ক্যান করার পরেই কিন্তু জালিয়াতিরা বিভিন্ন রকমের যে রাসায়নিক রয়েছে, বিভিন্ন রকমের যে ইসলামপুর আদালতের দোষী সাব্যস্ত 2 দোষীদের 5 বছরের জেল ও 2.5 লক্ষ টাকা জরিমানা। রেজিস্টার দলিলগুলোকে তার স্ক্যান কপিগুলোকে ডাউনলোড করতো অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে। দলিলগুলোর মধ্যে যে আঙুলের ছাপগুলো ছিল কপিগুলো, সেগুলো এরা ফটোশপ দিয়ে ইনভার্সন প্রসেসে ওটাকে আরো লার্জার ডেভেলপ করতো, করে ট্রেসিং পেপারের মধ্যে ওগুলোকে নিয়ে তারপর ওর উপরে বিভিন্ন রকমের কেমিক্যাল, স্পেশালি পলিমার টাইপের কেমিক্যাল ফেলে ওরা কতগুলো সিট তৈরি করতো ছোট ছোট। বায়োমেট্রিকটা যখন মানুষের পেয়ে যেত, আমাদেরই আঙুলের ছাপটা বিভিন্ন অ্যাপে অ্যাপ্লাই করে এবং আধার নাম্বার দিয়ে ওরা ব্যাংকে অ্যাক্সেস নিত, তারপর সেই ব্যাংকগুলো থেকে টাকাগুলো তুলে নিত এবং যে কাস্টমার, যে গ্রাহক কিচ্ছু জানতে পারতো না যে কেন তার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে গেছে। আর এবার আমরা নজর রাখবো নদিয়ার পলাশীপাড়ার দিকে। সেখানে সরকারি বাস স্ট্যান্ডের মালিকানা নিয়ে জট, আর যার জেরে অভিযোগ রাতারাতি বিক্রি হয়ে গেছে বাস স্ট্যান্ড। সরকারি বাস স্ট্যান্ড মালিকানা নিয়ে জট। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রঞ্জিতের থেকে একবার জানার চেষ্টা করবো। রঞ্জিত, সরকারি বাস স্ট্যান্ড রাতারাতি কিভাবে বিক্রি হলো, কিভাবে সম্ভব? দেখো, এখানে প্রশ্ন রয়েছে, কারণ 1979 সালে এইখানে পলাশীপাড়া রাস্তা সম্প্রসারণ, পাশাপাশি একটি সেতু তৈরি হয় এবং সেখানে বাস স্ট্যান্ড তৈরির জন্য তখন তৎকালীন প্রশাসন তখন সেখান থেকে জমি অধিগ্রহণ করে। কিন্তু বাদশাদের সাম্প্রতিককালে যে রাস্তার পাশে বেশ কিছু দোকান রয়েছে, বাস স্ট্যান্ড রয়েছে, সেখানে পিডব্লিউ রাস্তাও সেখানে দোকান উপাট করা হয়েছে। কিন্তু তারা যখন তাদের উচ্ছেদের নোটিশ আছে, তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়। তখনই জানতে পারা যায় যে এই জমি কিন্তু তখন যখন অধিগ্রহণ করা হয়েছিল, যাদের কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছিল তাদের নামে জমি রয়ে গিয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য শুরু হয়েছে। অন্যদিকে যেটা বাস স্ট্যান্ডের যে জমি, সেই জমি ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে কৃষ্ণনগরের এক বাসিন্দার কাছে। যখন জমি যাদের হাতে মালিক ছিল, তারাই মূলত বিক্রি হয় সেই জমি, যদিও জেলা প্রশাসনের কাছে সঠিক তথ্য নেই বলে জানতে পারা যাচ্ছে। তো ইতিমধ্যে জেলা প্রশাসন খোঁজখবর নেওয়া শুরু করেছে। প্রশ্ন উঠছে, যেখানে অধিগ্রহণ করা হয়েছিল জমি, সেই জমি এতদিন পর্যন্ত, এবং সেই প্রশ্নই উঠছে। পলাশীপাড়ার জায়গাটা আমার নামে আছে, সমস্ত ডকুমেন্টসও আছে, এবার ওটা টেস্ট করে আমরা ওটা উচ্ছেদ করার জন্য বলেছিলাম, আর জমির প্রয়োজনীয় কাগজপত্র সব আছে আমার কাছে। ওটা কবে কিনেছিলেন আপনারা? গত বছর নভেম্বর মাসে। না, এখানে তো বাস স্ট্যান্ড নেই, এখানে রাস্তার ওপরেই সব পার্কিং, এতে বাস থেকে শুরু করে সব সময় দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। বাস স্ট্যান্ডটা এখানে মানে অতি প্রয়োজনীয় আর কি। আমরা অনেকদিন থেকেই জানি এখানে একটা বাস স্ট্যান্ড হওয়ার কথা, কিন্তু হঠাৎই এইটা শুনছি যে এটা কোনো ব্যক্তির জায়গা। এই বিষয়টা আমরাও বুঝতে পারছি না। এই বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটা আমরা দেখব। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অধীর রঞ্জন চৌধুরীর ইস্তফা সব থেকে বড় খবর। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অধীর রঞ্জন চৌধুরী। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। আজকে প্রদেশ কংগ্রেসের সমস্ত যারা নেতারা রয়েছেন, প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে এক এক করে রুদ্ধদ্বার বৈঠক করেন কংগ্রেসের হাইকমান্ড। মূলত কেসি বেণুগোপাল প্রত্যেকের সঙ্গে আলাদা করে বসেন এবং এই বৈঠকে নির্বাচনের পর্যালোচনা, নির্বাচনের যে ফল হয়েছে সেটা নিয়ে সম্প্রতি সব রকম বিষয় নিয়ে পর্যালোচনা করা হয় এবং একই সঙ্গে নতুন যখন এআইসিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন, তারপরে সমস্ত পিসিসি কিন্তু অটোমেটিকলি ডিসলভ হয়ে যায় এবং সেই অনুযায়ী কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তিনি আজকে বৈঠক থেকে বেরিয়ে জানিয়েছেন যে তিনি পদত্যাগ করেছেন, ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন পিসিসির প্রেসিডেন্ট হিসেবে।
এবং পরবর্তী রদবদল নিয়ে হাইকমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। বেশ, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অধীর রঞ্জন চৌধুরী। বেণুগোপালের সঙ্গে বৈঠকেই এই পদত্যাগ যেমনটা জানা যাচ্ছে, এবং আমাদের প্রতিনিধি মৈত্রী যেমনটা আমাদের জানালেন, অধীর রঞ্জন চৌধুরীর ইস্তফা এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অধীর রঞ্জন চৌধুরী। সরকারি বাস স্ট্যান্ড বিক্রির খবর আপনাদেরকে দেখিয়েছি, আর এবার আপনাদের দেখাবো সরকারি রাস্তা কিভাবে দখল করে তার মধ্যে দোকান তৈরি হচ্ছে, তার মধ্যে বাড়ি তৈরি হচ্ছে। হারোয়ার ছবি দেখুন, সরকারি রাস্তা সেটাই কিনা দখল হয়ে গেছে, আর সেখানে দেদারে তৈরি হচ্ছে একের পর এক দোকান, বাড়ি। আর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, জিয়াউলের থেকে একবার জানার চেষ্টা করি। জিয়াউল, পঞ্চায়েত নোটিশ দিয়েছে, তারপরেও চলছে বেআইনি নির্মাণ। এই তৃণমূল নেতার গাজুয়ারিতেই কি এভাবে সম্ভব? দেখো, একদম শুধুমাত্র শাসক দলের নেতা বলেই তিনি গাজুয়ারি মনোভাব নিয়ে সেখানে দোকান বাড়ি তৈরি করছেন। অর্থাৎ একাধিকবার পঞ্চায়েত থেকে নোটিশ দেওয়া হয়েছে, হাড়োয়া থানা থেকে সেখানে বলা হয়েছে যে সরকারি জমি তাকে ছাড়তে। অর্থাৎ প্রায় 48 ফুটের রাস্তা, সেই রাস্তা থেকে প্রায় 30 ফুট রাস্তা তিনি দখল করে তিনি বাড়ি দোকান তৈরি করেছেন। এবং যখনই এলাকার মানুষ এ নিয়ে প্রতিবাদ করে এবং তারা সোচ্চার হয়, তখনই তাদেরকে গুন্ডা মোস্তান বাহিনী দিয়ে ভয় দেখানো হয়। ফলে এমনটাই অভিযোগ হয়ে আসছে। কিন্তু এই যে যার নামে অভিযোগ, তার কিন্তু স্পষ্ট দাবি তিনি এর সঙ্গে যুক্ত না, তার এটা নিজের ব্যক্তিগত জমি, ফলে তিনি কোনো সরকারি জমি দখল করেননি। তৃণমূল নেতা অভিযোগ খারিজ করছে, নিজের জমিতেই বাড়ি বলে দাবি অভিযুক্তের। না, আমার কোনো দখল নেই, দখল করিনি। না, ওসব মিথ্যা অভিযোগ। থানায় হয়েছিল, আমরা থানায় কাগজপত্র নিয়ে গিয়েছি, নিয়ে গিয়ে দেখিয়েছি, দিকে তারপর ছাদ দিনে মানেই ছাদ হয়েছে। আর এবার নজর রাখবো মধ্যম গ্রামের দিকে, সেখানে পাট্টা জমি দখল তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ সামনে উঠে আসছে, যার জেরে প্রতিবাদ করছেন ডিএম অফিসের সামনে ধর্নায় অসহায় পরিবার। মধ্যম গ্রামের ইছাপুরে তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ সামনে উঠে আসছে, জমি ফেরতের দাবিতে ধর্নায় পরিবার। তপন কুমার মল্লিক, ইছাপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চলের মেম্বার, আর এর সঙ্গে প্রধান জড়িত আছে নরেন্দ্রনাথ দত্ত ও ডাক নাম হচ্ছে শানু দত্ত। আমি সমস্ত জায়গায় জানিয়েছি, সব কাগজপত্র আমার কাছে আছে, কিন্তু আমার জনবল নেই, অর্থবল নেই, আমাকে কেউ দেখেও না। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের থেকে একবার জানার চেষ্টা করবো। জিয়াউল, প্রশাসনের কি নজরে আসছে না ডিএম অফিসের বাইরে ধর্নায় বসতে হয়েছে? যার বিরুদ্ধে অভিযোগ তার কাছে তো তুমিও গিয়েছিলে। একদম, দেখো, তিনি পঞ্চায়েতে অর্থাৎ ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত, তিনি পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের সদস্য এবং দাপুটে সদস্য। ফলে তার নামে কেউ কিছু বলতে পারবে না। এবং যখনই আমরা তার কাছে জিজ্ঞাসা করতে যাই কেন এই সমস্যা, তিনি তা আমাদেরকে আটকে রাখা হয়, বুম ক্যামেরা এবং আই কার্ড সেগুলো কেড়ে নেওয়া হয়। মূলত পবন পাল তিনি প্রায় 1991 সালে রাজ্য সরকারের পক্ষ থেকে তার কাছে পাট্টা দেওয়া নিয়েছিল 4 কাঠা জমি, কিন্তু সেই থেকে বসবাস করে আসছে। কিন্তু 2012 সালে হঠাৎই সেই জমিতে নজর পড়ে এলাকার ওই তৃণমূল দাপুটে নেতা তপন মল্লিকের, এবং তারপরে সেই জমি তিনি দখল করে নেয় এবং তা নিয়ে একাধিকবার তপন বাবু, ওখানে কি বলে দিন, চলে যাবো আমরা, এতদূর কষ্ট করে আপনার সাথে কথা বলতেই এসছি। বন্ধ করো আগে, আপনি বলুন কি বন্ধ করবেন। এমন একটা অভিযোগ উঠেছে, আজকে পবন পাল জেলা শাসকের দপ্তরে ধর্ণা দিয়েছে, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে। আপনি পাট্টা জমি কিনলেন কিভাবে? জিয়াউল, নেতার তো ব্যবহার আমরা দেখলাম, পঞ্চায়েতের তরফ থেকে কি বক্তব্য, কি বলা হচ্ছে?
দেখো, ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেন্দ্র দত্ত তার স্পষ্ট দাবি যে এটি যেহেতু কোর্ট ম্যাটার চলছে, ফলে এখানে তিনি কোনো হস্তক্ষেপ করবে না। তারপরেও যদি তপন মল্লিক জোর করে জমি দখল করে থাকে এলাকার মানুষের, গরিব মানুষের, তাহলে দলকে তিনি জানাবেন, আইনত ব্যবস্থা নেবে, এমনটাও বলে রাখলেন। কিন্তু তপনবাবু যখন এই খবর পেয়ে তার কাছে যায়, কি সমস্যা, তার কি বক্তব্য, তখনই সংবাদ মাধ্যম আমাদেরকে একেবারে আটকে রেখে মোবাইল দুজনেই আইনের গেছে, যার পক্ষে সঠিক হবে সরকার সেইভাবে রায় দেবে, সে জমির দখলটা পাবে। আমাদের এতে কোনো অসুবিধা নেই। যখন রেজিস্ট্রি হচ্ছে তখন তো নিশ্চয়ই তার পিছনে দলিলটা দেখেছে পাট্টাটা যে হস্তান্তরযোগ্য না, তো ওখানে যখন পাস করে নিয়েছে সেটা তখন তার ব্যক্তিগত বিষয় জানি না। পবন পাল বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে নিয়ে আসে, উনি সেখানেও ভুল ব্যাখ্যা দিয়েছে। আইনে যেটা হবে আমরা আইনের পক্ষে আছি। আর এবার আপনাদের একটি স্থানীয়দের হয়রানির ছবি দেখাবো। ঠিক বেলা 11টার সময় পঞ্চায়েত দপ্তরে ছবিটা আপনারা দেখুন, একেবারে শুনশান বাঁকুড়ার ওন্দায় পঞ্চায়েত দপ্তর, সেখানে হাজিরায় বেনিয়ম। যে ছবি আপনারা দেখছেন তখন ঘড়িতে ঠিক 11টা বাজে, আর সেই সময় শুনশান তৃণমূলের পঞ্চায়েত দপ্তর। পঞ্চায়েত প্রধান সময় এলেও আসেননি কর্মীরা। পরিষেবা পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় বাসিন্দাদের। এসে এখন দেখলাম ফাঁকা, আমি ডেথ সার্টিফিকেট তুলবো না, পঞ্চায়েতে এখন কেউ আসেনি, এই এক এক করে আসছে। এখন একটুক্ষণ ওয়েট করবো, না এলে বাড়ি যাবো আর কি করবো। প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, ঠিক সকাল 11টার সময় পঞ্চায়েত দপ্তরের এহেন ছবি, কার্যত বোঝাই যাচ্ছে যে বাসিন্দারা তাদের তো চরম ভোগান্তির শিকার হতে হয়। একেবারে প্রিয়াঙ্কা, তুমি যেমন চরম ভোগান্তিতে রয়েছে বাসিন্দারা, কেননা 11টা বেজে গেলেও তখনও পর্যন্ত শুধুমাত্র প্রধান এবং চতুর্থ শ্রেণীর এক কর্মীকে দেখা মিলেছে। কিন্তু পঞ্চায়েতের যে আধিকারিক রয়েছেন, নির্মাণ সহায়ক থেকে পঞ্চায়েতের সেক্রেটারি, পঞ্চায়েতের যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারা রয়েছেন, তারা কিন্তু কোনো রুমেই তারা কিন্তু বসেননি। এবং যখন তাদেরকে শোধানো হয়েছে যে 11টা বেজে যাওয়ার পরেও কেন তারা আসেননি, তখন কিন্তু প্রধান যেভাবে যুক্তি দেখিয়েছেন যে একজন বদলি হয়ে যাবেন, সেই কারণে আসেননি। একজন যে চতুর্থ শ্রেণীর কর্মচারী দেরি করে আসছেন তাকেও জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন যে তার শরীর খারাপ, সেই কারণে আসতে পারেননি। এবং যারা স্থানীয় বাসিন্দা তারা অভিযোগ করছেন বারে বারে এমন ঘটনা ঘটে এবং এসে এমন সময় হয়েছে যে ফিরে যেতে হয়েছে মানুষকে। যারা এই দিন আজকে এসে পৌঁছেছিলেন 11টার সময় আগেই পৌঁছেছিলেন, তারা কিন্তু দেখেছেন যে কাজ যদি না হয় তাহলে ফিরে যেতে হবে। এই অবস্থা বাঁকুড়ার ওন্দা ব্লকের এই গেন্দ্রিপুর গ্রাম পঞ্চায়েতে, যেখানে 80 যাই বেতন পায় মাপের একটা পঞ্চায়েত, যেখানে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা পরে আসছেন এবং 11টার পরেও আসছেন। কর্মসংস্কৃতির যে আশা, সেই কর্মসংস্কৃতির আশা কিন্তু এই পঞ্চায়েতে গেলে সেখানে দেখা যাবে যে একেবারে নেই বলে চলে। বোঝাই যাচ্ছে প্রিয়াঙ্কা, হয়ে যাবে যতদূর সম্ভব, ওই কারণের জন্য হয়তো উনি একটু লেট করছেন। আর বাকি স্টাফরা প্রত্যেকদিনই 10টার মধ্যেই ঢুকে যায়, 10টার মধ্যেই ঢুকে যায়, কারণে কোনো কারণ লেট করছে। নাহলে রেগুলারই ওরা 10টাতে 10:30টার মধ্যে ওনারা ঢুকে যায়। আজ ইমামবাড়া হাসপাতাল পরিদর্শনে যান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, আর সেখানে গিয়ে তিনি বেজায় চটে যান। কারণ হাসপাতালের যে বেহাল দশার ছবি তিনি দেখেন, তাতে ক্ষুব্ধ হন রচনা। এত রোগী মেঝেতে কেন, সুপারকে প্রশ্ন করেন রচনা। যা প্রয়োজন সাংসদকে বলুন, ব্যবস্থা হবে, আশ্বাস দিচ্ছেন রচনা। প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমনাথের থেকে একবার জানার চেষ্টা করবো। সোমনাথ, সাংসদ যান, তিনি সুপারকে নির্দেশ দেন, তারপরে কি কোথাও না কোথাও ছবিটা একটু হলেও বদলাতে শুরু করেছে? হ্যাঁ দেখো, একদম ঠিক। সাংসদের কাছে আগেও অভিযোগ এসেছিল, তারপরে আজকে সংসদ হঠাৎই এই যে সাংসদ হওয়ার পর, হুগলি সাংসদ হওয়ার পরই হঠাৎই তিনি সারপ্রাইজ ভিজিট করেন এবং হঠাৎ করে তিনি পরিদর্শনে যান ওখানে এবং হাসপাতালে বিভিন্ন বিভাগ ঘুরে দেখতে থাকেন। এবং তখনই দেখেন যে এসএনসিউ সামনেই কিছু তারা প্রসূতি মায়েরা বসে রয়েছে মেঝেতে, সেটা দেখেই ওনার মাথা হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি অনেক ফোন বের করে ছবি করেন এবং ওখান থেকে এসে হাসপাতাল সুপারের সাথে কথা বলেন এবং তাকে পুরো হুমকির স্বরে বলেন যে আগে কি হয়েছে সেটা আমার দেখে লাভ নেই, এখন আমি রচনা বন্দ্যোপাধ্যায়, আমি দায়িত্বে আছি, আমার যেন এই ছবি চিত্র যেন না দেখা যায়, না দেখতে পাই হাসপাতালে।
সেইটাই তিনি ধমকের সুরে বলেন এবং তিনি বলেন যেন এরপর থেকে হাসপাতাল চত্বর পুরো যেন ঝাঁ চকচকে থাকে, গরু ছাগল যেন না হাসপাতালে ঘোরে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে যেমন নোংরা আবর্জনা যেন কোনো জায়গায় কোনো হাসপাতালের মধ্যে যেন না দেখতে পাই, সেটাই বলে। প্রিয়াঙ্কা। প্রচুর মানুষরা কাজ করছেন এখানে, কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে পরিচ্ছন্নতা। চেষ্টা করছি, আমরা সবাই মিলে দেখা করছি, দেখছি, কথা বলছি এবং এই পরিকাঠামোটাকে আরো সুন্দর করে তোলার জন্য যা যা করা দরকার সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাটা। যেখানে ইচ্ছে পানের পিক ফেলে দিয়েছে, যেখানে ইচ্ছে কলার খোসা ফেলে রেখেছে, যেখানে ইচ্ছে প্যাকেট ফেলে রেখেছে, এটা নিজেদেরও অনেকটা সজাগ হতে হয়, মানুষকে অনেক সজাগ বেশি হতে হবে। যেখানে সেখানে আমরা নোংরা করবো না, এটা একটা হসপিটাল, এটাকে হসপিটালের মতন করে ট্রিট করা উচিত। আর এবার নজর রাখবো ফেরি সার্ভিসে, সেখানে দুর্নীতির অভিযোগ সামনে উঠে আসছে গাদিয়ারায়। দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে নালিশ করেন স্থানীয়রা। জেটির কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আর যার জেরে মুখ্যমন্ত্রীকে নালিশ করেন স্থানীয়রা গাদিয়ারায়। সেখানে ফেরি সার্ভিসে দুর্নীতির অভিযোগ সামনে উঠে আসছে। প্রতিনিধি সন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সন্তুর থেকে একবার জানার চেষ্টা করি, সন্তু, ঠিক কিভাবে দুর্নীতি চলছে গাদিয়ারায়? গাদিয়ারা ফেরি লঞ্চ ঘাট, যেখানে হচ্ছে গাদিয়া থেকে নূরপুর, গাদিয়া থেকে গেঁওখালি, এই দুটো রুটে লঞ্চ যাতায়াত করে। স্থানীয় বাসিন্দা এবং লঞ্চ নিত্যযাত্রী তাদের অভিযোগ কিন্তু এই লঞ্চ ঘাটে একটি নতুন জেটি তৈরি করা, সেই জেটি দীর্ঘদিন বন্ধ আছে। সেই বন্ধ জেটি থেকেই লঞ্চ ঘাটের কর্মীরা নিজেরাই টিকিট কাটছে, সেই টিকিট নিয়ে গিয়ে পুরাতন জেটিতে দেওয়া হচ্ছে। এমনকি 8 টাকার টিকিটের বদলে 16 টাকা নেওয়া হচ্ছে এবং কোনো কোনো সময় এক্সপায়ারি ডেটের টিকিটও তাদেরকে দেওয়া হচ্ছে এবং রাতের অন্ধকারে যারা যাত্রী তুলছে তাদের কাছ থেকে টিকিট দেওয়া হচ্ছে, টাকার বিনিময়ে যাত্রী পারাপার করা হচ্ছে, এমনটাই অভিযোগ। স্থানীয় বাসিন্দারা বারবার লঞ্চঘাটের যে ম্যানেজার আছে অশোক পাল, তাকে জানিয়েও কোনো লাভ না হয় স্থানীয় বাসিন্দারা কিন্তু মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে লঞ্চঘাটের যে ম্যানেজার আছে অশোক পাল, তিনি জানাচ্ছেন এটা পুরোপুরি তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, তিনি তাকে রাজনৈতিক শিকার হতে হচ্ছে এবং তাকে চক্রান্ত করেই এই জায়গা থেকে সরাবার জন্য এই পরিকল্পনা হয়, তার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। সকালের টিকিট নিয়ে দুপুরে চালাচ্ছে, দুপুরের টিকিট নিয়ে বেলা মানে চলছে আর কি। এখানে লোকাল লোক বা প্যাসেঞ্জার জিজ্ঞাসা করলে বলবে অরিজিনাল টিকিট আমার দিকে হাওড়া থেকে অফিস থেকে দিচ্ছে না। যখন ওই ব্ল্যাকমেল টিকিট শেষ হয়ে যায় তখন অরিজিনাল টিকিট ব্যবহার করে, নতুন ঘাট দিয়ে টিকিটটা বার করাচ্ছে, পুরাতন ঘাটে চালাচ্ছে প্রায় সময়। এই ঘাট চলছে না বলে সেই ঘাটে লঞ্চ ছাড়া হচ্ছে, যার জন্য এখানকার টিকিট সেখানে দিয়ে আসা হয়। এটা দেখুন, এটা তো অফিসিয়াল ব্যাপার, আমাকে যেভাবে পারমিশন দিয়েছে এখানে প্রত্যেকটা সেই মতন কাজটা করি। কারা পারমিশন দিয়েছে আমাকে? অফিস। কি বলেছে? যে এখানে টিকিট, কম্পিউটার টিকিট ওখানে চলবে। কিন্তু এখানে কি করা যায় কি? এখানে এই ঘাট তো বন্ধ। দেখুন, আমি তো এটা ব্যাপারটা জানি না ভিতরে কি আছে না আছে, আমি তো মানে এখানে রিসেন্ট জয়েন করেছি। বরং ভালো হবে যে আমাদের উপরে যারা মানে আছেন স্যারেরা, তাদের সঙ্গে কথা বলুন। এ ধরনের কোনো অভিযোগের সত্যতা নেই। গতকাল আমাদের জলপথ থেকে এসেছিলেন চেয়ারম্যান, স্থানীয় বিধায়কও ছিলেন, এনকোয়ারি করেছেন, তদন্ত করেছেন। যারা অভিযোগ জানিয়েছেন তাদের ফার্স্ট অ্যাপ্লিকেন্ট যে ছিলেন তাকেও ডেকেছিলেন, আরো 2-4 জনকে ডেকে তাদের জেনেছেন যে না, ব্যাপারটা পুরো ফলস। আর আমি ব্যক্তিগতভাবে জানি আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু না। সেই টিকিটের সাথে আমার সংযোগ কিছুই নেই। আমার বিসিটিসি যারা বুকিং ক্লার্ক, টিকিট কালেক্টর যারা আছে তারাই ওইগুলো করে এবং আমায় একবারে 100% নিশ্চিত আমার গাদিয়াড়া ঘাটে কোনো ধরনের দুর্নীতি নেই। আর বিধায়ক বলছেন পরিকল্পিতভাবে পিটিশন দায়ের করা হয়েছে, এমন কোনো অভিযোগের সত্যতা নেই। যারা পিটিশন করেছে পরিকল্পিতভাবে একটা চক্রান্ত করে এই পিটিশনটা হয়েছে। এইরকম কোনো কাজ যা লেখা হয়েছে গর্বে সেরকম কাজ এই হাওড়া জেটিঘাটে হয়নি। তারপর এখন যেটা টিকিট ব্ল্যাকিং এর কথা বলতেছে, সেটা কি করে সম্ভব? এখন তো টিকিটে সব ব্যবস্থাপনা হয়েছে। যখন ফেলিওর হয় মেশিন তখন হয়তো ম্যানুয়ালি কিছু হয়, তাও হুগলি জলপথ পরিবহনের টিকিট দিয়ে ম্যানুয়ালি সেগুলোকে পারাপার করা হয়। কথায় আছে নদী পারে বাস, চিন্তা 12 মাস। ঠিক যেমনটা শামশেরগঞ্জের শিবপুর, সেখানে স্থানীয়রা চরম আতঙ্কে রয়েছে, কারণ সকাল থেকে নতুন করে গঙ্গায় ভাঙনের ছবি সামনে এসেছে। ভাঙনের গ্রাসে বিঘার পর বিঘা জমি, এবং দেখুন কিভাবে একটি বাড়ি চলে যায় গঙ্গায়। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রণবের থেকে একবার জানার চেষ্টা করি। প্রণব, এভাবে যে ফের নতুন করে ভাঙন শুরু হয়েছে এবং যেভাবে আমরা ছবিতে দেখলাম একটি বাড়ি তাও তলিয়ে গেল, প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হচ্ছে?
পুরো বাইরে লাগতে পারে। দেখো এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সেভাবে ব্যবস্থা করা হয়নি। যে সমস্ত প্রায় 20টি বাড়ি তলিয়ে গিয়েছে সকালবেলা থেকে, এবং তাদেরকে স্থানীয় একটি তোমার প্রাইমারি যে স্কুল রয়েছে সেই স্কুলে নিয়ে গিয়ে রাখা হয়েছে এবং তাদেরকে সাময়িকভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে লোকাল যে পঞ্চায়েত রয়েছে এবং বিডিও অফিসের পক্ষ থেকে। কিন্তু তারা কোথায় যাবে? এই যে গত 4 বছর ধরে তোমার শামশেরগঞ্জের একের পর এক গ্রাম তোমার তলিয়ে যাচ্ছে এই গঙ্গা গর্ভের মধ্যে, এবং গ্রামবাসীদের একটাই দাবি ছিল যে যেমন করে হোক রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভাঙন রোধের কাজটা করুক পার্মানেন্টলিভাবে, কিন্তু সেই কাজটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে তোমার ভাঙন রোধের জন্য বালির বস্তা ফেলা হয়েছিল, কিন্তু সেই ফেলার পরেও দেখা যাচ্ছে যে আজকে সকালবেলায় নতুন করে আবার গঙ্গা গর্ভে কিন্তু এইভাবে ভাঙন শুরু হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের যে বাজেট হয়েছে সেই অর্থ বরাদ্দ না হয় কিছুটা হলেও হতাশ, এবং এই নিয়ে কিন্তু চাপানোদর শুরু হয়েছে। আর যার জেরে চরম আতঙ্কে, চরম দুর্ভোগে স্থানীয়রা। প্রায় 10টা নাগাদ আমাদের নতুন শিবপুর ভাঙা লাইনে ফের আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। সেই ভাঙনে প্রায় 20টি বাড়ি তলিয়ে গেছে। এখনো অনেক বাড়ি সবাই আতঙ্কে রয়েছে। এখনো কারো বাসস্থানের ব্যবস্থা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী নিজের টাকা দিয়ে প্রচুর গঙ্গা ভাঙন বানিয়েছে, কিন্তু কেন্দ্র সরকারের কোনো মাথা গড়ন নাই। মনে হচ্ছে যে আমরা ভারতের অংশ নয়, আমরাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং আমরাকে স্পেশাল প্যাকেজ দিয়ে গঙ্গা ভাঙনের জন্য যেটা জাতীয় দুর্যোগ বলে ঘোষণা করা আছে সেখানে অবশ্যই টাকা দেওয়া উচিত, এবং আমরা তার প্রতিবাদ করছি। না যদি দেয় আমরা আগামী দিনে আমরা আন্দোলন করব। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিটি মাটি বাগান সব কিছু জলে তলিয়ে যাচ্ছে, কিন্তু তৃণমূল এখানে বর্তমান শাসক দল তারা অভিযোগ করছেন কি কেন্দ্র কিছু করছে না। দেখুন, কেন্দ্র তখনই করবে যখন যে এলাকার সমস্যা, অর্থাৎ সেই এলাকার এমএলএ এমপিরা যখন অভিযোগ করবে কেন্দ্রের কাছে। আর এখানকার এমএলএ এমপি তৃণমূলের অভিযোগ জানাচ্ছে না একদিকে, আর অন্যদিকে বলছে কেন্দ্র কিছু করছে না। রাজ্য সরকার বলে তো কিছু আছে। সেখানকার বিধায়ক দীর্ঘদিন তৃণমূলের, দীর্ঘদিন কংগ্রেস সিপিএম ছিল, তাহলে এত বড় সমস্যা এখনো পর্যন্ত কেন আছে? শামশেরগঞ্জের ভাঙনের ছবিটা তো আমরা দেখলাম, তবে এবার নজর রাখবো মুড়িগঙ্গার দিকে। মুড়িগঙ্গা, সেখানে ভাঙনের জের, ধ্বংসের মুখে কাকদ্বীপের নিউ বকখালির জঙ্গল। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি বিশ্বজিৎ থেকে একবার জানার চেষ্টা করি। বিশ্বজিৎ, ধ্বংসের মুখে কাকদ্বীপের নিউ বকখালির জঙ্গল, সেক্ষেত্রে তো ধ্বংসের মুখে পর্যটন কেন্দ্র। হ্যাঁ দেখো, কাকদ্বীপের যে এই যে বুদাখালীর যে নিউ বকখালি, ঠিক বকখালি যাওয়ার আগে কিন্তু এই যে পিকনিক স্পটটা পড়ে। বিভিন্ন সময় যে এখানে পিকনিক করার জন্য প্রচুর মানুষজন আসে। একটা সময় ছিল বছর 3 আগে এই যে পিকনিক স্পটটার যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলটা প্রায় 1 কিলোমিটারেরও বেশি চওড়া ছিল, কিন্তু যেভাবে মুড়িগঙ্গা নদী ভাঙন দেখা দিয়েছে তাতে করে কিন্তু এই যে জঙ্গল একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। প্রতিদিনই প্রায় একের পর এক গাছ কিন্তু নদীগর্ভে চলে যাচ্ছে, এবং স্থানীয় যে বাসিন্দারা তারা কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন, কারণ ওখানে কোনো নদী বাঁধই নেই, এবং তড়িঘড়ি যদি কোনো না ব্যবস্থা করা হয় তাতে করে কিন্তু যে বিপন্ন হবে এই পর্যটন কেন্দ্র। আর এবার আমরা নজর রাখবো এগরার মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত। সেখানে 7 দিন আগেই একটি ড্রেন তৈরি হয়েছিল, আর তারপর 7 দিনের মধ্যেই দেখুন সেই ড্রেনের ছবি। 7 দিনের মাথায় ভাঙলো সেই ড্রেন। প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সরাসরি পঙ্কজের থেকে একবার জানবো, পঙ্কজ, শুধুমাত্র 7 দিনের মধ্যেই ড্রেনের এরকম দশা, সেক্ষেত্রে পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি, যেখানে এগরা 2 নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের দোবাঁধি মির্জাপুর গ্রামের এই ঘটনা, যেখানে প্রায় 50 মিটার যেই নিকাশি নালা, যেখানে কংক্রিটের তৈরি হওয়া নালা 7 দিন আগে তৈরি হয়েছে, যেখানে ভেঙে গেল আজকে। সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত প্রধান যেটা জানাচ্ছে যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে ভেঙে যাচ্ছে। তবে গ্রামবাসীরা যেটা দাবি করছে যে সামগ্রিক দিয়ে যেখানে তৈরি হয়েছে এই কংক্রিটের পিলার ড্রেন, সেক্ষেত্রে কোনো পিলার না থেকে পুরো ইটার দিয়ে বালি দিয়ে তৈরি করেছে, তার কারণেই কিন্তু ভেঙে পড়েছে, যেখানে কাটমানি খাওয়ার অভিযোগ তুলছে গ্রামবাসীরা। তোমাকে জানিয়ে রাখি, এই মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত কিন্তু বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, যেখানে পঞ্চায়েত প্রধানরাও দিয়ে ড্রেন বানানো হয়েছিল বলেই আজ ড্রেনের এই বেহাল দশা।
7 দিনের মধ্যে কিভাবে ড্রেন ভেঙে গেল আপনারা দেখলেন। আর এবার আপনাদের দেখাবো মেদিনীপুরের দাড়িভাত খালের উপর একটা সেতু তৈরি হয়েছিল 2 বছর, শুধুমাত্র 2 বছর আগে এই সেতু তৈরি হয়। দেখুন 2 বছরের মধ্যেই ছবিটা পুরোপুরি বদলে গেছে, সেতু ভেঙে বিপত্তি তৈরি হয়েছে। প্রতিনিধি শোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, শোভনের থেকে একবার জানার চেষ্টা করি। শোভন, মেদিনীপুরে পুরপ্রধান এক্ষেত্রে কি বলছেন? প্রশাসনের নজরে এসেছে শুধুমাত্র 2 বছরে সেতুর এমন দশা? বিষয়ে অবগত হয়েছেন এবং পুরপ্রধান যেটা জানিয়েছেন যে এই বর্ষার সময় এখন এই সেতু মেরামতের কাজ করা সম্ভব নয়, কারণ প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। সেই জন্য বর্ষা পেরোলেই কিন্তু যে সেতুর যে যে এলাকা যে জায়গাগুলো ভেঙেছে বা যে স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুটি, সেগুলি মেরামত করা হবে। এবং এটা কিন্তু পৌরপ্রধানের বক্তব্য, কিন্তু তারপরেও এলাকার যে মানুষ রয়েছেন তারা কিন্তু এই যে ব্রিজ তৈরি হয়েছে, এই সেতু তৈরি হয়েছে, এই সেতু তৈরির মান নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। কারণ 2 বছরের মাথায় প্রায় 25 লক্ষ টাকা ব্যয়ে তৈরি এই ব্রিজ, রামচন্দ্র ব্যানার্জি ব্রিজ, এই ব্রিজটি কিন্তু একাংশ ভেঙে পড়েছে, যার ফলে কিন্তু যে কোনো সময় বড় ঘটনাও ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার মানুষজন। অন্যদিকে ময়নরং নদী আর দক্ষিণ ধূপঝোড়ার বাঁধ ভাঙায় বিপত্তি, সেখানে বাঁধ ভেঙে গেছে, সমস্যায় কৃষকরা। কিন্তু যে ছবি আপনারা দেখছেন, গ্রামবাসীরাই সারাচ্ছেন সেই বাঁধ। বারবার পঞ্চায়েতে জানিয়ে ফল হয়নি, যার জেরে কিন্তু এবার গ্রামবাসীরা তারাই হাত লাগিয়েছেন। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রকির কাছে একবার যাব। রকি, বাঁধ ভাঙায় দক্ষিণ ধূপঝোড়ায় সমস্যায় পড়েছে কৃষকরা, এখানকার স্থানীয়রা তারা নিজেরাই হাত লাগিয়েছেন, বাঁধ বানাচ্ছেন। এই ছবি সামনে আসার পর প্রশাসনের কি টনক নড়েছে? দেখো, তোমাকে বলে রাখতে চাইবো, মেটলি ব্লকের অন্তর্গত 2 নং গ্রাম পঞ্চায়েত দক্ষিণ ধূপঝোড়া এলাকায় সেচ নালার যে বাঁধ রয়েছে তা কিন্তু 25 দিন আগে অবিরাম বৃষ্টির জেরে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং বাঁধ ভেঙে যাওয়ার ফলে সেই এলাকার যে হাজার একর যে জমি রয়েছে সেখানে জল সরবরাহ হচ্ছিল না, এমনটাই কিন্তু দাবি স্থানীয় বাসিন্দাদের এবং কৃষকদের, যার ফলে কিন্তু কৃষির সমস্যা হচ্ছিল, জল না পাওয়ায় কিন্তু কৃষির ক্ষতি হচ্ছিল, এমনটা দাবি করে। এমনকি প্রধান পঞ্চায়েতকে বারবার করে জানানো হয়, এমনকি সে ব্লক প্রশাসনের তরফ থেকে সেখানে এসে নিয়ে পরিদর্শন করে গেলেও 25 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন রকম ভাবে ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটা কিন্তু তারা অভিযোগ করে। যখন তারা দেখছেন যে প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তারা বাধ্য হয়ে নিজেরাই কিন্তু হাত লাগান সেই বাঁধ মেরামতি করতে। এমনকি সেই এলাকার যে বিজেপি পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সদস্য রয়েছে, তিনিও কিন্তু সেখানে হাত লাগান এবং বাঁশ এবং বস্তার মধ্যে মাটি ভরে নিয়ে সেই বাঁধ নির্মাণের চেষ্টা করেন। তারা অভিযোগ করেছে প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। বৃষ্টি পুনরায় শুরু হলে কিন্তু সেই বাঁধ আবার ভেঙে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে বিচ্ছিন্ন এলাকা। প্রায় 1000 একর জমিতে সেচের জল না মেলায় কিন্তু গ্রামবাসীরা নিজেরাই হাত লাগিয়েছেন। ধন্যবাদ রকি। অন্যদিকে নন্দীগ্রামের রেয়াপাড়া, সেখানে কাঠের সেতু মেরামতি। 17ই জুলাই আমরা একটি খবর দেখিয়েছিলাম, 17ই জুলাই বেহাল সাঁকর সেই খবর আমরা দেখাই। নন্দীগ্রামের রেয়াপাড়া দেখুন 17ই জুলাই কিভাবে ঝুঁকির যাতায়াত চলছে, নিউজ 18 বাংলা সেই খবর দেখায় এবং আমাদেরই খবর দেখানোর পর ঠিক 2 সপ্তাহের মাথায় ছবিটা কিন্তু বদলায়। খবরের জেরে সেতু মেরামতি করা হয়। নিউজ 18 বাংলার খবরের ইম্প্যাক্ট, দীর্ঘ ভোগান্তি শেষ। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুজিতের থেকে একবার জানবো। সুজিত, দীর্ঘ ভোগান্তি শেষ হলেও সেক্ষেত্রে গ্রামবাসীরা কতটা খুশি, কতটা উচ্ছ্বসিত? খুশি হয়েছেন যে ভাঙা সেতু মেরামত হয়েছে, কিন্তু তারা আরও দাবি করছেন, তাদের দাবি কিন্তু একটু বড়। তারা বলছেন পাকা ব্রিজ করতে হবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু, যেখানে কিনা রেয়াপাড়া অর্থাৎ নন্দীগ্রাম 2 নম্বর ব্লক, বিডিও অফিস রয়েছে, হাসপাতাল রয়েছে, স্কুল কলেজ রয়েছে এবং সেখানে যাতায়াতের ক্ষেত্রে এই কাঠের সেতু ব্যবহার করেন। এবং যে কাঠের সেতু ব্যবহার করতে গিয়ে তারা কিন্তু কয়েক মাস আগেও, যেটা আমরা পরপর দেখিয়েছি বা 7 দিন 10 দিন আগে 17 তারিখেও দেখিয়েছি, যে ভাঙাচোরা অবস্থা। এবং সেই যে খবর দেখানোর পর শেষ পর্যন্ত প্রশাসন নড়ে চড়ে বসে এবং ভাঙা কাঠের সেতুতে একেবারে, অর্থাৎ সুজিত, কাঠের সেতু মেরামত হলেও এবার স্থায়ী সেতুর দাবি করছেন স্থানীয়রা, পাকা সেতুর বন্দোবস্ত করার আশ্বাস বিডিওর। সেতুটা তৈরি করার জন্য নিউজ 18 বাংলাকে আমরা অনেক
অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর কি। আমরা অনেক উপকৃত হয়েছি, এইটা অনেক দিন ধরে ভাঙা ছিল। এবার আমাদের এলাকায় যে সর্বসাধারণ যাতায়াত করছে এনাদের সবাই আশীর্বাদ করছে যে এই নিউজ 18 বাংলা যেন আবার ফিরে এসে ওই পাকার পুলটার জন্য চেষ্টা করে। পুলটার অবস্থা খুবই খারাপ ছিল, আমরা বিডিও অফিস থেকে ওটাকে দেখে তারপরে ওটাকে মেরামতের ব্যবস্থা করি। পাকা পুলের যে কথা যেটা বলছেন ওটারও প্রপোজাল আমরা ওপরে পাঠিয়েছি। এই ব্রিজটা পাকা করতে গেলে যেটা হবে, এটা অনেক হায়ার ইঞ্জিনিয়ারিং দক্ষতা এবং ফান্ড লাগে। রিকুইজিশন করে আমার হায়ার অথরিটিকে পাঠিয়ে দিয়েছি, ওখান থেকে অ্যাপ্রুভ হলে এটা অবশ্যই পাকা পুল হবে। নিউজ 18 বাংলাকে আমরা ধন্যবাদ জানাই। ব্রিজটা যে সাময়িকভাবে রিপেয়ারিং হয়েছে এবং এটা যাতে পাকার হয় সেই আবেদনটা আমরা দীর্ঘদিন চালিয়ে যাচ্ছি এবং ব্লককেও বলেছি, জেলা পরিষদকেও বলেছি। সেতুটা মেরামত হয়েছে, আমরাও উদ্যোগ নিয়েছিলাম। বিডিও সাহেবকে বারবার বলার পরে এটা যৌথ উদ্যোগে হয়েছে। তবে বিজেপির দাবি করার কোনো যৌক্তিকতা নেই, তার কারণ বিজেপি এলাকার উন্নয়ন চায় না বলেই আজকে কেন্দ্রে 12 জন এমপি থাকা সত্ত্বেও, 2 জন মন্ত্রী থাকা সত্ত্বেও তারা বাংলার জন্য কিছু বলেনি।